আমাদের প্রস্তুতির কথা বলার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা একটা খুব সুন্দর সময় এসেছেন। যদিও আমরা একটা দুর্যোগের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছি, আমরা এখন প্রায় দ্বিতীয় ঢেউ করোনায় সবার কিন্তু একটা গলদঘর্ম অবস্থা। তো আমি প্রথম ঢেউ যেহেতু আমরা সাকসেসফুলি বাংলাদেশ মোকাবেলা করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা এবং কর্মসূচি প্রণয়নের মাধ্যমে, এবং উনি অনেক ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে সকলকে কিন্তু উজ্জীবিত করে রেখেছেন, এবং তার সিদ্ধান্তের ফলেই কিন্তু মন্ত্রণালয় বলেন, রাজনীতিবিদ বলেন, অন্যান্য সংগঠন বলেন, আমাদের অধিদপ্তর বলেন, এবং আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা কিন্তু সবাই উজ্জীবিত হয়ে কিন্তু প্রথম ধাক্কাটাকে আমরা সামলিয়েছি। এখন আমাদের অভিজ্ঞতার জুড়ি বেশ সমৃদ্ধ, কিন্তু যেহেতু করোনা ভাইরাসটা দিনে দিনে তার চরিত্র পাল্টাচ্ছে এবং নতুন নতুন ধরন কিন্তু বিভিন্ন দেশে আবির্ভূত হচ্ছে, বাংলাদেশেও কিন্তু অনেক নতুন ধরনের অনুপ্রবেশ ঘটেছে এবং সেগুলোই সংক্রমণ ঘটাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম ধাপে ঢেউয়ের চেয়ে কিন্তু দ্বিতীয় ঢেউ অনেকটা কঠিন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন যাবৎ আমাদের সংক্রমণের হারটা একটু নিম্নমুখী, কিন্তু মৃত্যুর সংখ্যাটা কিন্তু আগের ধাপের থেকে অনেক বেড়েছে। আমাদেরকে কিন্তু এটাকে অবহেলার চোখে দেখে বা একটা আত্মম্বরিতার অবস্থানে থেকে যদি আমরা এটাকে দেখি, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ অবশ্যই আছে। আমরা যে অবস্থানে আছি এখন, সেটা আমাদেরকে অনেকটাই স্বস্তিতে রেখেছে, যেহেতু আগের একটা প্রস্তুতি আমাদের ছিল, এবং ইন দ্য মিন টাইম আমরা আরও অনেক প্রস্তুতি নিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। তো সেই জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি দ্বিতীয় ঢেউকে সামাল দেওয়ার জন্য। আর আপনি যে কথাটি বললেন যে ভারতে নতুন একটা ধরনের সংক্রমণ আমরা দেখতে পাচ্ছি, যেটার সিভিয়ারিটি বা সংক্রমণ করার যে ক্ষমতা, সেটা অনেক বেশি, অনেক গুণ বেশি। তো যেহেতু আমাদের তিন দিকে আমাদের সীমান্ত ইন্ডিয়ার সাথে, একদিকে আমাদের সাগর, এবং আমাদের ইন্ডিয়ার সাথে বহুমাত্রিক যোগাযোগ, তো সেই যোগাযোগের অনেকগুলো কার্টেল হয়েছে, কিন্তু পণ্য পরিবহন থেকে শুরু করে আরও জরুরি কিছু সেবা সেটা কিন্তু অব্যাহত আছে। সেই কারণে আমাদের দেশে ভারতীয় স্ট্রেনের যে অনুপ্রবেশ হবে না বা ওই স্ট্রেন যে আমাদের দেশে আসবে না, সেটা নিশ্চিত করে বলা কারো পক্ষেই হয়তো সম্ভব নয়। এতে আমাদেরকে ওই চিন্তাটা মাথায় রাখতে হবে, এবং সেই জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রস্তুতিটা রাখতে হবে। তো সেই প্রস্তুতিটা কি? প্রধানত আমি যেটা বলতে চাই সেটা হলো অক্সিজেনের কন্টিনিউয়াস সরবরাহ, এবং সেটা পর্যাপ্তভাবে যেন প্রতিটি কোভিড হাসপাতাল বা যেখানে করোনা রোগীদের চিকিৎসা হয়, সেখানে যেন অক্সিজেনের মজুদটাকে আরও বাড়ানো যায়, সেই চিন্তায় কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি করতে হবে। সাথে সাথে আমাদের কেস ডিটেকশন বা টেস্টিংটাকে আরও বাড়াতে হবে। আমি তো বলি যে আমাদের কমিউনিটিতে যদি আমরা কমন সার্চ করতে পারতাম এবং আরও বাড়ি বাড়ি গিয়ে রুগীর স্যাম্পল সংগ্রহ করে যদি পরীক্ষা করতে পারতাম, তাহলে হয়তো আমাদের আইসোলেশনে আমরা সেই রুগীগুলোকে নিয়ে যেতে পারতাম, এবং আমাদের সংক্রমণ প্রতিরোধে হয়তো সেটা আমাদেরকে অনেকখানি সহযোগিতা করত। তো সেই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের বিশেষজ্ঞ যারা আছেন তারা চিন্তা ভাবনা করবেন, এবং এটা যদি করা যায় সেটা আমাদেরকে অনেকটা স্বস্তি এনে দেবে। এই মুহূর্তে আমাদের অক্সিজেনের কোনো স্বল্পতা নেই, অক্সিজেন আমাদের সাফিসিয়েন্ট আছে, এবং প্রথম ঢেউয়ের পর থেকে সিলেটে আমরা যে দুইটি হাসপাতাল, শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং আমাদের এই উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুইটাতে আমাদের কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি অক্সিজেনের সেটা আমরা অনেক গুণ বাড়িয়েছি। শামসুদ্দিনে প্রথম অবস্থায় আমরা শুরু করেছিলাম মেলিফন্ড অক্সিজেন দিয়ে, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই,
এখন সেখানে আমাদের 10,000 লিটারের একটা অক্সিজেন ট্যাঙ্কার আছে, সেটা থেকে কিন্তু আমাদের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ হচ্ছে। উসমানীতেও আমরা কিন্তু আরেকটা 20,000 লিটারের নতুন অক্সিজেন ট্যাঙ্ক বসিয়েছি। এখন এখানে আমাদের টোটাল ধারণ ক্ষমতা হলো আগের 10 এবং নতুন 20 মিলিয়ে 30,000 লিটার, এবং সেটা আসলে অনেক বড় একটা রেজাল্ট। সেটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে অক্সিজেন স্বল্পতাজনিত কোনো অসুবিধা আমাদেরকে ভোগ করতে হবে না। আমাদের উসমানী মেডিকেল কলেজে আমরা 200 শয্যা প্রস্তুত করে রেখেছি করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য, এবং এখানে বর্তমানেও কিন্তু প্রায় 20 থেকে 22 জন রোগী কিন্তু ভর্তি আছেন। এবং আমাদের আইসিইউ, আমাদের ব্লক 2 যেটা, আইসিইউ 2 যেটা, সেটাতে আমাদের 8টা করোনা বেড হিসাবে আমরা আইসিইউকে ডিক্লেয়ার করেছি। ওইখানে 5 জন রোগী এখন বর্তমানে চিকিৎসাধীন আছেন। এবং সরকারের ঐকান্তিক চেষ্টায় আমার বর্তমান সেক্রেটারি মহোদয় দায়িত্ব নেওয়ার পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের রিকোয়েস্টে উনি সিলেটে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও নতুন 10টি আইসিইউ বেড স্থাপনের জন্য একটা ইউনিট স্থাপনের ব্যবস্থা করেছেন। ওটার ফান্ড আমরা পেয়ে গিয়েছি, এবং পিডব্লিউডি সে কাজটি করবে, তারা কাজ অলরেডি শুরু করে দিয়েছে। এবং এখানে একটা মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি হবে আমাদের এই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, আধুনিক, এবং সেটার সাথে কিন্তু আরটিপিসিআর টেস্টেরও ফেসিলিটি থাকবে। তো এটা আমাদেরকে অনেকটাই স্বস্তি এনে দিচ্ছে। এই প্রিপেয়ার্ডনেস যদি আমরা করতে পারি তাহলে কোভিডকে আমরা হয়তো আরও, কোভিড রোগীদেরকে আরও উন্নত স্বাস্থ্যসেবা দিতে পারবো, এবং একই সাথে ভবিষ্যতের জন্য এই হাসপাতালটা উন্নত সেবার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তবে এটা একটা স্বস্তির ব্যাপার যে অন্যান্য বিভাগীয় শহরের তুলনায় সিলেট বিভাগীয় সেন্ট্রাল শহর হিসাবে সিলেটে আইসিইউ বেডের সংখ্যা কিন্তু অনেক, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। আমাদের শামসুদ্দিন আহমদ হাসপাতালে আমাদের 14টা আইসিইউ বেড আছে, এবং এখানে আরও 2টা বেড আছে যেখানে আমরা ডায়ালিসিস দিই, সেগুলো কিন্তু আইসিইউ বেড। এবং আমরা যেহেতু সেন্ট্রাল অক্সিজেন আমাদের সাপ্লাই আছে, আমরা ইত্যবসরে আরও 15টি মনিটর রেডি করেছি, কার্ডিয়াক মনিটর। সেগুলো আমরা সংযোজন প্রক্রিয়ার মধ্যে রেখেছি। যেহেতু আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে, ব্যবস্থা আছে, পোর্ট আছে, আমরা সাধারণ ওয়ার্ডের মধ্যেও সেই মনিটর লাগিয়ে সিপ্যাপ বা বাইপ্যাপ মেশিন দিয়ে অথবা হাইপোনাজাল ক্যানুলা দিয়ে আরও 15 জন রোগীকে হয়তো আমরা আইসিইউ সাপোর্ট দিতে পারবো। সেটা আমাদের মাথায় আছে, এবং সেই প্রিপেয়ারনেস কিন্তু আমরা মোটামুটি গুছিয়ে এনেছি। আমরা করোনাতে দেখছি যে ভেন্টিলেটরটা জরুরি কিছু না, কারণ করোনার যে রুগী ভেন্টিলেটারে যায় তার ফেরার সম্ভাবনা খুবই কম। কিন্তু বিকল্প পন্থায় যদি আমরা তাদেরকে অক্সিজেন দিতে পারি এবং যদি প্রথম থেকে এটা করতে পারি, তাহলে আমাদের ভেন্টিলেটর সমৃদ্ধ বেডের দরকার নেই। আমরা সিপ্যাপ, বাইপ্যাপ, হাইফ্লো নাজেল ক্যানুলা সেটা দিয়ে করোনা রোগীদেরকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারবো, এবং সেটাই বুঝে আমাদের এখন চিন্তা করা উচিত। কারণ কস্টিংয়ের একটা ব্যাপার আছে, কারণ একটা ভেন্টিলেটর সমৃদ্ধ আইসিইউ বেড করতে প্রায় 55 লক্ষ টাকার মতো খরচ হয়। সেই জায়গায় আমি যে পদ্ধতির কথা বললাম, সেই পদ্ধতিতে যদি আমরা আইসিইউ রেডি করি, সেখানে প্রতিটা বেডে আমাদের খরচ হয়তো 10 থেকে 12 লক্ষ টাকা হবে। তার মানে টিপিক্যাল আইসিইউ বেডের চাইতে আমরা 5 গুণ বেশি বেড পাবো এই ব্যবস্থাপনায় যদি আমরা যাই। তো এটাও একটা ভেবে দেখার বিষয়। ধন্যবাদ। আমরা তো এখন বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল অক্সিজেন সরবরাহের জন্য। আমরা কিন্তু অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে সেই সমস্যার উত্তরণ ঘটাতে পারি। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, সেখানে যদি আমরা একটা করে অক্সিজেন প্ল্যান্ট বসাতে পারি, অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট বা অক্সিজেন জেনারেটর, তার ক্যাপাসিটি বিভিন্ন রকম হতে পারে অ্যাকর্ডিং টু নিড। সেটা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা সাশ্রয়ী মূল্যে অক্সিজেনও পাবো, এবং আমাদের কারো উপর নির্ভর করতে হবে না। এখন যে অবস্থার দিকে পৃথিবী এগুচ্ছে এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা যে স্বপ্ন দেখছি বা এসডিজি বাস্তবায়নের যে লক্ষ্যমাত্রা বা যে লক্ষ্য, যে প্রধানমন্ত্রীর যে দূরদৃষ্টি,
সেটার প্রতি সম্মান জানিয়ে আমি বলছি, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে সবগুলোতে যদি আমরা নাও পারি, তাহলে বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে কিন্তু আমরা অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করতে পারি, যেটা থেকে আমাদের অক্সিজেন তৈরি হবে, সেই অক্সিজেন আমাদের ট্যাঙ্কারে জমা হবে এবং সেখান থেকে সেন্ট্রালি অক্সিজেন সরবরাহ হবে। এবং এটা যদি আমরা করতে পারি, এটা একটা স্থায়ী সমাধান অক্সিজেনের, যে আমরা সব সময় অক্সিজেন প্রস্তুত করব, সেই প্রস্তুতকৃত অক্সিজেনই আমরা আমাদের চিকিৎসা সেবায় ব্যবহার করব। এবং এটা এত কষ্টলি কোনো বিষয় নয়, এবং এটা এটা অনেকটা সাশ্রয়ী, এবং আমাদের কারোর উপর নির্ভর করতে হবে না। আমি পিডব্লিউডির মাধ্যমে গতবারের ওপিতে 20-21 ওপিতে কিন্তু সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে একটি অক্সিজেন জেনারেটর 10,000 লিটার অক্সিজেন প্রোডাকশন ক্ষমতা সম্পন্ন বসানোর জন্য একটা প্রপোজাল দিয়েছি। এখনও রেসপন্স আমরা পাই নাই, কারণ ওপিটা এখনও পাস হয় নাই। আমি আশাবাদী হয়তো এটা পাস হবে। সেটা তো আমাদের প্রথম থেকেই ছিল, এটাকে আমরা বলি অক্সিজেন কনসেন্ট্রেটর। এটা প্রকৃতি থেকে অক্সিজেনকে কনসেন্ট্রেট করে আলাদা করে রুগীকে সরবরাহ করে। তবে সেই অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে যাদের অক্সিজেন ডিমান্ড খুব কম, 2 থেকে 3 লিটার যাদের চাহিদা, তাদেরকেই শুধু অক্সিজেন সরবরাহ করা সম্ভব। তবে এটারও অনেক ব্যাপার আছে, কারণ এখানে বিদ্যুতের একটা ব্যাপার আছে, বা সব জায়গায় আপনি সব সময় এটাকে সচল রাখার একটা ব্যাপার আছে। তো সেই জন্য আর এটা ইন্ডিভিজুয়াল একটা মেশিন একটা রুগীর জন্য, এর বেশি রুগীকে দেওয়া যায় না। তো আমি আশা করব যে এর চেয়ে অধিক ক্ষমতা সম্পন্ন যদি আমরা অক্সিজেন জেনারেশনের ব্যবস্থা করতে পারি, সেটা আমাদেরকে আরও স্বস্তি এনে দিবে। কোনটা? শুনেন, বাংলাদেশে অক্সিজেন প্রোডাকশনের জন্য অক্সিজেনের কিন্তু আমরা দুইটা সবচেয়ে বেশি ইউজ হয় অক্সিজেন দুইটা ক্ষেত্রে, একটা হলো রোগী চিকিৎসার ক্ষেত্রে, আরেকটা হতো ইন্ডাস্ট্রিতে। আমাদের প্রচলিত যে দুইটা অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান সম্বন্ধে আমরা জানি, স্পেকট্রা এবং লিন্ডে, এর বাইরেও কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যারা অক্সিজেন প্রডিউস করে থাকে ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস। সরকার জানেন আপনারা, মাননীয় মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়, উনি নিজেই ঘোষণা করেছেন যে আমাদের ইন্ডাস্ট্রির দিকে এখন লক্ষ্য রাখতে হবে, ওইখানে অক্সিজেন সরবরাহ কমিয়ে দিয়ে আমরা যেন করোনা রোগীদের স্বাস্থ্যসেবার জন্য নিশ্চিত করার জন্য সেই অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসাবে আমরা যেন সরবরাহ নিশ্চিত করতে পারি। কারণ আমাদের অক্সিজেনের একটা লাইন ছিল ইন্ডিয়া থেকে অক্সিজেন ইম্পোর্ট করা, তাদের দেশে ক্রাইসিসের কারণে হয়তো সেই চেইনটা আমাদের বন্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের দেশীয় যে সমস্ত প্রতিষ্ঠান লিন্ডে এবং স্পেকট্রা ছাড়া অক্সিজেন উৎপাদন করে, তাদেরকে আমাদেরকে কিন্তু এই সিস্টেমের মধ্যে আনতে হবে, যে তাদের মাধ্যমে যেন আমরা অক্সিজেন